নমস্কার। আবার এলাম একটি ভিডিও নিয়ে। আজকে জানেন একটি গুরুত্বপূর্ণ দিন পার্লামেন্টের আ মানে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আজকে সংবিধান সংশোধন ১৩০ তম সংবিধান সংশোধন আনা হলো আজকে পার্লামেন্টে। এই ১৩০ তম সংবিধান সংশোধনে আনার পর বিজেপি শিবির বা এনডিএ শিবিরের বাইরে যারা রয়েছেন আইএনডিআইএ এর মধ্যে যারা রয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু হই-হট্টগোল করেন। কেউ, কেউ সেই বিলের প্রতিলিপি ছিঁড়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রী তা পাস করছিলেন, বলবার চেষ্টা করছিলেন অধ্যক্ষর উদ্দেশ্যে, তার দিকে ছুড়ে দেওয়া হয়। আসলে ১৩০ নম্বর যে সংশোধনী বিল আমি শুরুতেই বলছিলাম যে একটি ঐতিহাসিক দিন। আমি ১৩০ নম্বর সংশোধনী বিল কি সেটা কি তার বিস্তারিত কোন বিল থেকে এটাকে নিয়ে এসছে ১৯৬৩ সালে একটা বিল ছিল, সেটাকে আনা হয়েছে, সেটাকে সংশোধন করা হচ্ছে সেই বিলটা। সেই বিলে কি ছিল? কেউ কোনো মন্ত্রিত্ব থাকার সময়, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী থাকার সময় যদি কোনো গুরুতর অপরাধী হন, তবে তার পদ চলে যাবেন। হ্যাঁ, তার পদ চলে যাবেন। এই পদ চলে যাওয়ার ভয়েই কি সমস্ত বিরোধী দল এর একাট্টা হয়ে প্রতিবাদ করছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। চেয়ার ছেড়ে, পার্লামেন্টের চেয়ার ছেড়ে প্রতিবাদ করছেন। এটা কিন্তু একটা ভাববার বিষয়। দেখুন, তাহলে এই বিলটাতে আসলে কি বলা হচ্ছে, কি চেঞ্জেস আসছে? এই চেঞ্জেস আমি শুরুতেই বললাম যে এই চেঞ্জেস এটাই যে কেউ দায়িত্বপ্রাপ্ত চেয়ারে থেকে, মন্ত্রীর চেয়ারে থেকে, মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে, প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে যদি কোনো গুরুতর অপরাধ, হত্যা, ধর্ষণ বা অন্যান্য আরো বিষয়ে জড়িত হয়ে পড়েন, তাহলে তিনি যদি সেই ঘটনার জন্য জেলে থাকেন বিচার চলাকালীন অবস্থায়, তাহলে তাকে সেই সিটটা ছাড়তে হবে। ৩০ দিনের মধ্যে তাকে সেই পদটা ছাড়তে হবে। আর ৩০ দিনের মধ্যে যদি সেটা না ছাড়েন, তাহলে ৩১ দিনের দিন সেটা অটোমেটিক্যালি তার পদটা আর থাকবেন না, তিনি মন্ত্রী থাকবেন না, মুখ্যমন্ত্রী থাকবেন না। অর্থাৎ দাগ লাগলেই ছাড়তে হবে চেয়ার। তাই খাড়া হয়েছে হেয়ার, এমনটা আমি বলবার চেষ্টা করছি। বিরোধীদের আইএনডিআইএ যারা রয়েছেন ২৪টা দল, তাদের প্রত্যেকের হয়তো এই কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে। তাহলে এই যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদও চলে যাবেন, এটা ভালো না খারাপ? দুর্নীতির বিরুদ্ধে যখন কেন্দ্রীয় সরকার বলেন জিরো টলারেন্স, এটা খারাপ না ভালো? এটা কিন্তু থেকেই যায়। একবারে কিছু হবে না, এটা আমরা প্রত্যেককেই জানি। ধীরে ধীরে আস্তে আস্তে হবে। আমাদের মানসিকতা আস্তে আস্তে হয়তো তৈরি হবে দুর্নীতির বাইরে থাকবো বা ইত্যাদি ইত্যাদি। দেখুন, এটা হয়তো বিল এলো, এরপর আস্তে আস্তে ধরুন অন্য কিছু আসবে। সাধারণ মানুষের জন্য হয়তো আহ মানে কঠিন কঠিন বিল আসবে এই ধরনের অপরাধ সংক্রান্ত বা দুর্নীতির সংক্রান্ত। পার্লামেন্টে যারা যান তারা কিন্তু দেশের প্রতিনিধিত্ব করেন। যে ৫৪৩ জন, ৪২ জন, ৪৩ জন সাংসদ থাকবার কথা, তারা যান, তারা সেখানে কোনো দল, কোনো সিম্বল, কোনো ধর্ম বর্ণের প্রতিনিধিত্ব করেন না। তারা ভারতের প্রতিনিধিত্ব করেন। ফলে গণতান্ত্রিক কাঠামোয় বিরোধী দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি বিরোধী দলে আছি মানেই যে কোনো কিছুতেই সরকারের বিরোধিতা করতে হবে, এটা কি ঠিক? আমার মনে হয় ঠিক নয়। কারণ যখন দেশ চাইছেন দুর্নীতি দেশ থেকে সরে যাক, নেতা মন্ত্রীরা আমরা যে কোনো সময় দেখতে পাচ্ছি যে তারা বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছেন চেয়ারের ক্ষমতা বলে। ফলে এই নিয়মটা যদি হয়, এই আইনটা যদি পাশ হয়, তাহলে তো একাধারে দেশের ভালো। কারণ চেয়ারে থেকে খারাপ কাজ করতে সাহস পাবেন না নেতা মন্ত্রীরা। তাতে আখেরে ভারতবর্ষের গণতন্ত্রই তো কালিমালিপ্ত হবে না। কিন্তু আমরা বিরোধী, তাই আমাদেরকে বিরোধিতা করতে হবে। আজকে শেষমেশ এই বিলটা
যৌথ সংসদীয় যৌথ কমিটির কাছে পাঠাতে বাধ্য হয়েছেন। এই হট্টগোলের মধ্যে এখানে হয়তো শোনা হয়নি। তারপরে সেখান থেকে কি হয়, আবার আসবেন পার্লামেন্টে। তারপরে এখন প্রশ্ন উঠতেই পারে যে অধিবেশন শেষের এই যে মানে মনসুন অধিবেশন একেবারে শেষ লগ্নে এই বিলটা আনা হলো, কারণ কি, যাতে এটা যৌথ অধিবেশনে যৌথ সংসদীয় যৌথ অধিবেশনে পাঠানো যায়। ব্যাপারটা কি এরকম হতে পারে, এই অভিসন্ধি থাকতেই পারে। কিন্তু যেটা মূল কথা, যেটা বলবার কথা, সেটা আমাদের বিচার করতে হবে। আপনারা বলবেন যে এই ধরনের আইন বা বিল নেতামন্ত্রীদের যে এই যে কালিমালিপ্ত ইডি ধরেছে, সিবিআই ধরেছে, জেল খাচ্ছেন, তারপরেও তিনি এমপি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন। দিল্লির ক্ষেত্রে আমরা দেখলাম, ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখলাম অনেক নেতা মন্ত্রীরা জেল খাচ্ছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি ক্যাবিনেট মিনিস্টার অনেক জেল খাচ্ছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেই। ফলে সেই কারণেই কি মানে পশ্চিমবঙ্গের সাংসদরা, এমপিরা সব থেকে বেশি প্রোটেস্ট করেছে। কংগ্রেসের দুই একজন করেছে। এখানে একজন প্রশ্ন করেছিলেন কেরালা থেকে এক কংগ্রেসের সাংসদ, যে অমিত শাহ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময়, গুজরাটের মন্ত্রী থাকার সময় তিনিও জেল খেটেছিলেন। তার উত্তর সঙ্গে সঙ্গে দিয়েছেন যে তিনি কিন্তু তার পূর্বেই তার পদটা ছেড়েছেন, এবং যখন অপরাধী প্রমাণিত হয়নি, অপরাধ প্রমাণিত হয়নি, যখন তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন, তখন তিনি আবার সেই পদে ফিরেছেন। এর উত্তরটাও কিন্তু তিনি দিয়েছেন। ফলে এই ধরনের প্রশ্ন আসবে, এবং উত্তর মনে হয় অমিত শাহ রেডি করে নিয়েই আজকে কিন্তু এসেছিলেন। যাই হোক, এই যে কোনো মন্ত্রিসভার, রাজ্য মন্ত্রিসভার কেউ যদি এই ধরনের তাকে 31 দিনের মাথায় অপসারণ করতে হয়, তাহলে সেই অপসারণ করার ক্ষমতা মুখ্যমন্ত্রীর থাকবে। যদি মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে হয় তাহলে রাজ্যপালের হাতে থাকবে। সেরকমই কেন্দ্রের ক্ষেত্রেও কেন্দ্রীয় মন্ত্রী অপসারণ করতে পারবেন প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারবেন রাষ্ট্রপতি। কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে অপসারণ করার ক্ষেত্রে উপরাজ্যপালের হাতে কিন্তু সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এই হচ্ছে মোটামুটি 130 নম্বর সংবিধান সংশোধনী আইন। এটা একেবারে ঐতিহাসিক মুভমেন্ট, এবং এটা দীর্ঘদিন ধরে এখন চর্চার বিষয়। এসআইন নিয়ে চর্চা হচ্ছিল, এখন দেখবেন এইটা নিয়ে চর্চা হচ্ছে। ডাইভার্ট হয়ে যাচ্ছে, এসআইন নিয়ে আর কোনো চর্চা হবে না। এসআইটা কিন্তু এখন ধামাচাপে পড়ে যাবে, একটু থিতিয়ে যাবে। ফলে আজকের যে ঘটনা পার্লামেন্টে চললো, সেটা নিয়েই কিন্তু এখন রাজনীতি, গোটা দেশের রাজনীতি কিন্তু আবর্তিত হবে। আমরা দেখতে থাকবো, আমরা ফলো আপ করতে থাকবো। আপনারা আপনাদের মতামত জানাবেন এই বিষয়ে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।